নিরাপদ রক্ত সঞ্চালন যদি সঠিকভাবে যদি না হয় তাহলে কি কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? অবশ্যই জীবন সংঘাতী অবস্থা তৈরি হতে পারে। যেমন আমরা যদি ব্লাড গ্রুপিং সঠিকভাবে না করি বা ব্লাড গ্রুপিংয়ের পরে আমরা ক্রস ম্যাচিং বলে একটা ব্যাপার আছে, যে রুগীর রক্তের সাথে ডোনারের রক্তের সামঞ্জস্যতা আছে কিনা সেটাও আমরা খোঁজ করার চেষ্টা করি। তারপর আবার কিছু কিছু ইনফেকশনের কথা বললাম, সেই ইনফেকশনগুলি আমরা স্ক্রিনিং করে তারপরে আমরা রুগীর দেহে প্রবেশ করাই। যদি ব্লাড গ্রুপে কোনো সমস্যা হয়, ভুল হয়ে যায়, তাহলে বিপরীত ধর্মী ব্লাড গ্রুপ গিয়ে রুগীর দেহে প্রবেশ করালে যেটা হবে, রুগীর যে রক্তকোষগুলি আছে সবগুলি ভেঙে যাবে। এটাকে আমরা বলি হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন। এবং সেই ক্ষেত্রে হিমোলাইটিক অ্যানিমিয়া হয় পেশেন্ট মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং এটা একটি ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হলো ফেব্রাইল রিঅ্যাকশন হতে পারে। রুগীর দেহে আমরা ব্লাড প্রবেশ করালাম, সেখানে তার ফেব্রাইল একটা রিঅ্যাকশন হতে পারে, জ্বর আসতে পারে। আরেকটা হতে পারে তার অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, আমরা এগুলি হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন হয়ে যেতে পারে। এবং সেটাও কিন্তু টাইপ 1 হাইপারসেনসিটিভ সেটা কিন্তু জীবন বিদারী একটা ঘটনা ঘটতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ হতে পারে, যেটি ট্রান্সমিশন রিলেটেড বা ট্রান্সমিশন অ্যাসোসিয়েটেড একটি অবস্থা তৈরি হতে পারে। তারপরে কিছু কিছু ট্রান্সমিটেড ডিজিজ যেগুলি বললাম, যে রক্ত মাধ্যমে যে ডিজিজগুলি সংক্রমিত হয়, হ্যাপাটাইটিস বললাম আপনাকে, জন্ডিস যেগুলি হ্যাপাটাইটিস বললাম, তারপরে ম্যালেরিয়ার কথা বললাম, তারপরে সিফিলিসের কথা বললাম। বিভিন্ন ধরনের রক্ত সংবহিত ইনফেকশনগুলি সেখানে প্রবেশ করতে পারে, যেটি সে সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে। আচ্ছা, এই যে আপনি ইনফেকশনের কথা বলছেন এবং রক্তকোষগুলো অনেক সময় দেখা যায় যে আপনি বললেন যে ভেঙে যেতে পারে, সেটাকে আসলে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, বা যদি হয়ে যায় সেটা ট্রিটমেন্টটা আসলে কি? রক্ত যদি সেরকম ভেঙেই যায়, সেক্ষেত্রে আমাদের তো বললাম যে আপনাকে, যে আমাদের ব্লাড গ্রুপ যদি কোনো কারণে ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে তখনই হিমোলাইটিক রিঅ্যাকশনগুলি হয়ে যাবে। আচ্ছা, এই যে আপনি বললেন ব্লাড গ্রুপ যদি ভুল হয়, এই জায়গাটায় আমার প্রশ্ন রয়েছে এবং অনেকে হয়তো এই বিষয়টা জানতে চায়, অনেকের মধ্যে কনফিউশন কাজ করে। অনেকে মনে করে যে ডোনার যিনি হবেন এবং যাকে দেওয়া হবে সেই রক্তটা, সেটা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে হলে খুব ভালো হয়। আবার অনেকে মনে করে, বা এখনকার সায়েন্স যেটা বলে যে না, নিজেদের মধ্যে, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে সেটা দেওয়া যাবে না, বাইরে থেকে দিতে হবে। কোনটা আসলে সত্য? এটা এর আগে আমরা যেটা শুনতাম, বা আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন আমরা বলতাম যে প্রয়োজনে আপনি রক্ত দিন। কিন্তু এখন যেটা আমরা পেয়েছি, কিছু কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করেছে। যখন নিজের নিকট আত্মীয় ভাই বোনের জন্য বা নিকট রক্ত সম্পর্কিত যারা রক্ত দেন, দেখেছি তাদের যে জিনেটিক যে একটি HLA বলে আমরা একটা টার্মিনোলজি বলি, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, HLA-র কারণে নিজের রক্ত বা নিজের যে ভাই বোনের যে রক্তটা, আমি এটাকে সেলফ বলে আমি আইডেন্টিফাই করি, যে এটা হলো আমার সেলফ, আমার ভাইয়ের রক্ত, সুতরাং আমার যে ইমিউন সিস্টেম আছে এটা তাকে এনগেভ করবে না। কিন্তু সামটাইমস যেটা হয় যে তখন যেহেতু এটা আমার নিজের না, আমার ভাইয়ের, কিন্তু সামটাইমস ইট অ্যাক্টস এজ নন সেলফ, এটা আমার জন্য একটা এনিমি হয়ে যায়। সেক্ষেত্রে এই আমাদের রক্ত যে শ্বেতকণিকাগুলি আছে, আমরা বলি টি লিম্ফোসাইট, সেগুলি তখন বিধ্বংসী হিসেবে আমার বডিতে আক্রমণ করে। সেক্ষেত্রে তখন আমরা বলি যে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফস ভার্সেস হোস্ট ডিজিজ। যদি এটা খুব রেয়ার, কিন্তু যদি ঘটে তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য আমরা বলি নিরুৎসাহিত করছি। তবে একটি কথা, যে যদি জীবন যেখানে সংকটময় ইমার্জেন্সি হলে, তখন কিন্তু আমার যদি আর কোনো উপায় না থাকে, তখন আমার নিকটাত্মীয় কাছে নিতে হবে। আর সেক্ষেত্রে আমরা এই রক্তটাকে ইরাডিয়েশন বলে একটা টার্মিনোলজি আছে, আমরা ইরাডিয়েট করে বা আমরা ইরাডিয়েশনের মাধ্যমে এই ব্লাডটা আমরা নিতে পারি। যদিও এটা একটু কস্ট এফেক্ট, একটু ব্যয়বহুল, কিন্তু তারপরে যদি আমাদের আমরা ইরাডিয়েশনের মাধ্যমে সেই রোগীকে আমরা সেই রক্তটা প্রদান করতে পারি। আচ্ছা, তবে একটা জিনিস তো আমরা বলতে পারি যে আসলে ছোটবেলা থেকে যেটা আমরা শুনে এসেছি যে নিজেদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের মধ্যেই রক্ত দেওয়াটাই বেটার, বাট সায়েন্স এখন যেটা বলছে যে আসলে যতটুকু পারা যায় নিজেদের মধ্যে যে রক্তের সম্পর্ক সেটা অ্যাভয়েড করাটাই সব থেকে বেটার।